মীরা নামের মেয়েটাকে দেখিয়ে গল্পটা শুরু হয়, যে হাই স্কুলে পড়ে। সে একটা ঘরের ভেতর উকি দিচ্ছে যেখানে ইউনা নামের একজন ফেমাস গায়িকা তার মেকআপ করছেন। মীরা নিজের নাম তাকে বলে, তখন ইউনা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে চিনি। সে গিয়ে তার পাশে বসে। তখন ইউনা জিজ্ঞেস করে, তোমার বাবা আসেনি? মীরা বলে সে অফিসের একটা মিটিংয়ে আছে। যাই হোক, মীরার বাবার নাম ছিল বেঞ্জামিন, আর সে খুব বড় একজন ব্যবসায়ী। বেঞ্জামিনের ক্যারেক্টার হচ্ছে, যদি সে কাউকে ঘৃণা করতে শুরু করে তাহলে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে ফেলে। এরপর তার কাছে একজন ক্লায়েন্ট আসে। তার সাথে সাক্ষাতের পর সে মীরা এবং ইউনার সঙ্গে দেখা করতে যায়। সে ফিরে এসে বলে, এটা ভালো যে তোমরা দুজনেই একে অপরের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছ। অবশেষে আমরা একটা পরিবার হতে চলেছি। আসলে বেঞ্জামিনের প্রথম স্ত্রী অর্থাৎ মীরার মা অনেক আগেই মারা গেছেন, এবং এখন বেঞ্জামিন ইউনাকে বিয়ে করতে চাচ্ছে। আর সেই কারণেই সেই সাক্ষাতের আয়োজন করেছিল, যাতে ইউনা মীরার সম্পর্কে জানতে পারে। ইউনার হাতে একটা বই দেখে মীরা জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে পেলে? তখন বেঞ্জামিন বলে, আমি ওকে এটা দিয়েছিলাম, কারণ তোমার মা তোমার পছন্দ অপছন্দের সবকিছু সম্পর্কে এখানে লিখে রেখেছে, এবং তোমার শৈশবের ছবিগুলোও এখানে আটকানো আছে। ইউনা আর আমার বিয়ের পর সে হবে তোমার মা, তাই আমি ভেবেছিলাম এই বইটা হয়তো তাকে দিলে তোমাকে বুঝতে সাহায্য করবে। মীরা তখন কাঁদছে আর বলছে, এই বইটা পড়ে কেউ আমার মায়ের মতো হতে পারবে না। তার এই কথা শুনে বেঞ্জামিন একেবারে চুপ হয়ে যায়, সে কিছুই বলতে পারে না। এরপর আমাদেরকে 1 বছর পরের সিন দেখানো হয়। বেঞ্জামিন ইয়োনার সঙ্গে খুব ভালোই সময় কাটাচ্ছিল। সে তাকে খুব দামি একটা হীরার ঘড়ি উপহার দেয়। ইয়োনাও সেটা পেয়ে খুব খুশি হয়। এর মানে তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছে। অন্যদিকে মীরা একটা ক্লাবে অনেক এনজয় করছেন, নিজেকে উপভোগ করছে এবং বন্ধুদের সাথে পার্টি করছে। তারপর তার ফোনে একটা ভিডিও আসে, যেখানে ইয়োনাকে অন্য কারোর সঙ্গে ইন্টিমেট হতে দেখা যাচ্ছে। মীরা ভিডিওটা দেখে ভীষণ অবাক হয় এবং সাথে সাথে ইয়োনাকে মেসেজ করে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। সে ওই ক্লাবের লোকেশন তাকে মেসেজ করে পাঠায়। এখন ইয়োনা সেই মেসেজ দেখে বেঞ্জামিনকে বলে, সে আমার সঙ্গে দেখা করতে চায়। তখন বেঞ্জামিন বলে, বাহ, এটা দারুণ। আমি তো ভয় পেয়েছিলাম যদি তোমাদের মধ্যে মিল না হয় তাহলে কি হবে। আর সে নিজেই তোমার সঙ্গে দেখা করতে চায়, তাই তোমাকে অবশ্যই যেতে হবে। আমার মনে হচ্ছে সে তোমাকে বোঝার চেষ্টা করছে। তুমি গিয়ে তার সঙ্গে দেখা করো এবং তার সাথে সুন্দরভাবে কথা বলো। তারপর দেখবে আমরা খুব শীঘ্রই একটা সুখী পরিবার হব। ইয়োনাও সেই ক্লাবে চলে যায়। সেখানে মীরা এবং তার বন্ধুরা অতিরিক্ত মদ্যপানের পর বেশ মাতাল হয়ে পড়ে। এখন তাদের মধ্যে এরপর কি হয়েছিল তা আমরা একটু পরে জানতে পারবো। এর পরের সিনে আমরা ইয়োনাকে গাড়ির পার্কিং লটে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, কিন্তু এখানে কি ঘটছে সেটাও দেখানো হয়নি। এটাও আমরা সামনে জানতে পারবো। এদিকে হঠাৎ একটা গাড়ি রাস্তা দিয়ে এলোমেলো অবস্থায় যাচ্ছে। গাড়িটা অন্য সব গাড়ির সঙ্গে ধাক্কা খায় এবং সামনের দিকে এগিয়ে যায়। তবে এমনভাবে কে গাড়ি চালিয়ে যাচ্ছে সেটাও এখানে জানা যায় না। এরপর কিছু সরকারি কর্মকর্তাকে দেখানো হয়, যারা রাত 2:30টার দিকে মদ্যপান করছে। টিভিতে ব্রেকিং নিউজ আসে, বিখ্যাত গায়িকা ইয়োনাকে তার বাড়ির পার্কিং লটে মৃত অবস্থায় পাওয়া গেছে। সেখানে একজন সরকারি আইনজীবী বসেছিল, তার নাম কিম। সে তৎক্ষণাৎ ঘটনাস্থলে চলে যায়। আসলে ইয়োনা এবং বেঞ্জামিন এখনো বিয়ে করেনি, কিন্তু বেঞ্জামিন তাকে তার স্ত্রী মনে করে। শুধু তাই নয়, বেঞ্জামিনের বিরুদ্ধে ইতোমধ্যেই বেশ কয়েকটা মামলা বিচারাধীন ছিল এবং তার বিরুদ্ধে লড়াই করছিল সেই সরকারি অফিসার কিং। তবে এখন পর্যন্ত সে বেঞ্জামিনের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ পায়নি। সেই কারণেই এখন সে মনে করে এই কেসে বেঞ্জামিনের বিরুদ্ধে কিছু প্রমাণ পেতে পারে। সেই জন্যই সে এত দ্রুত সেখানে যাচ্ছে। এদিকে পার্কিং লটের দেওয়ালে একটা পেরেক ঢুকে আছে, চারপাশে অনেক রক্ত, আর তার উপর সেখানকার সিসিটিভি ক্যামেরা এবং কন্ট্রোল রুমও পুড়ে গেছে। তারা বুঝতে পারছে কেউ নিশ্চয়ই এই খুনের পরিকল্পনা করেছে, একটা সুনির্দিষ্ট পরিকল্পনা। তারা বলছে, সিসিটিভি ফুটেজ ছাড়া আমরা কিভাবে জানতে পারবো এখানে কি হয়েছে? কিন্তু কিম পার্কিং লটে থাকা কিছু গাড়ি তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে, যেগুলোতে ড্যাশ ক্যাম থাকার কথা, কারণ সেগুলো সবই বিলাসবহুল গাড়ি ছিল। পরদিন পুলিশ সেই গাড়িটিকে রাস্তায় খুঁজে বের করে, যা গত রাতে যানবাহনের সঙ্গে ধাক্কা খাচ্ছিল। আসলে গাড়িটা চালাচ্ছিল মীরা, এজন্যই তাকে গ্রেফতার করা হয়। তারপর বেঞ্জামিন তার সঙ্গে দেখা করতে আসে আর বলে, তুমি একদম চিন্তা করো না, আমি যে কোনো পরিস্থিতিতে তোমাকে রক্ষা করব। শুধু আমাকে সত্যিটা বলো, তোমার আর তোমার মায়ের মাঝে গতরাতে কি হয়েছিল সেটা বলো আমাকে। তখন মীরা বলে, বাবা, গতরাতে আমি অনেক মাতাল ছিলাম, আর তুমি কেন সেই রাতের সম্পর্কে আমাকে এত প্রশ্ন করছো? বেঞ্জামিনের বুঝে আসে না সে কি করবে।
ইয়োনার শেষকৃত্য সম্পন্ন হয় এবং বেঞ্জামিন তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়। তদন্ত প্রকাশ করে ইয়োনার কাছে শেষ বার্তাটা এসেছিল মীরার ফোন থেকে, আর সেই ইয়োনাকে ক্লাবে আমন্ত্রণ জানায়। তাই এখন মীরার উপর সন্দেহ আরও বেড়ে যায় এবং তাকে জেলে আসামি হিসেবে বন্দী করে রাখা হয়। এখন বেঞ্জামিন এই মামলা নিয়ে তার কোম্পানির শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে একটা মিটিংয়ে বসে যে এই মামলায় সে কিভাবে তাকে রক্ষা করতে পারে, কি কৌশল তার অবলম্বন করা উচিত। ঠিক তখনই বেঞ্জামিনের ড্রাইভার তাকে মীরার ল্যাপটপটা দেখায়, যেখানে একটা গেম রয়েছে। সেই খেলায় দুটো চরিত্র আছেন, একজন দেখতে ইয়োনার মতো, অন্যজন মীরার মতো। এখন মীরা যেহেতু ইয়োনাকে পছন্দ করে না, তাই সে খেলায় ইয়োনাকে হত্যা করে। সেটা দেখে কোম্পানির লোকেরা বলে যদি এই গেমটা ফাঁস হয়ে যায় তাহলে আদালত রায় দেবে যে মীরাই খুনটা করেছে, তাই আমাদের এই ভিডিওটা মুছে ফেলা উচিত। কিন্তু বেঞ্জামিন বলে না না, যত তাড়াতাড়ি সম্ভব এই ভিডিওটা ফাঁস করে দাও। এই কথা শুনে তারা সবাই হতবাক হয়ে বলে আরে তোমার মেয়ের কি হবে? তখন বেঞ্জামিন বলে তার ব্যাপারে আমি চিন্তা করি না, আমি যা বলি তাই করো, এতে করে আমাদের কোম্পানির শেয়ারের দাম অনেক বেড়ে যাবে। ব্যাপারটা খুব অদ্ভুত, তাই না? এখানে মেয়ে জেলে কিন্তু বাবা শুধু তার ব্যবসা নিয়েই ব্যস্ত। এখন তোমরাই বলো, বেঞ্জামিন যদি চাইতো তাহলে সে কিন্তু তার মেয়ের মামলা লড়ার জন্য দক্ষিণ কোরিয়ার একজন শীর্ষস্থানীয় আইনজীবীকে নিয়োগ করতে পারত, কিন্তু সে তা করেনি। তার পরিবর্তে সে লিসা নামের একজন আইনজীবীকে নিয়োগ করেছে। লিসা তেমন একটা কেস পেত না, আর সে আর্থিকভাবে খুবই সংকটাপন্ন ছিল। তবে সে খুবই দয়ালু এবং সৎ। সে তৎক্ষণাৎ জেলে যায় এবং মীরার সঙ্গে দেখা করে আর তাকে জিজ্ঞেস করে আমাকে বলো সেই রাতে কি ঘটেছিল। সে মীরাকে সবকিছু ব্যাখ্যা করতে বলে। তখন মীরা বলে দেখো, সেই রাতে আমি ইয়োনাকে ক্লাবে আসার জন্য টেক্সট করেছিলাম, কিন্তু আমি খুব মাতাল ছিলাম, তাই আমার মনে নেই তারপর কি হয়েছে। এখন লিসার বেঞ্জামিনের সঙ্গে দেখা হয় এবং সে জিজ্ঞেস করে আমার মেয়ে যা বলে তাকে তুমি বিশ্বাস করো? তখন লিসা বলে হ্যাঁ অবশ্যই, সে তো একজন নির্দোষ স্কুল ছাত্রী মনে হচ্ছে, আমার মনে হয় সে ইয়োনাকে খুন করেনি। তখন বেঞ্জামিন বলে তুমি হয়তো জানো না সে ইয়োনাকে কতটা ঘৃণা করত। গত 1 বছরে মীরা আমার সঙ্গে হাতে গোনা 2-1টা কথাই বলেছে, কারণ আমি ইয়োনাকে বিয়ে করার কথা ভাবছিলাম। সে আমার সঙ্গে খুব বেশি কথাও বলতো না এবং সব সময় সে ওই ক্লাবে গিয়ে বন্ধুদের সঙ্গে পার্টিতে মদ্যপান করত। আচ্ছা যাই হোক, এখন তুমি যেহেতু মীরার আইনজীবী, তাই তোমার যেটা ঠিক বলে মনে হয় তুমি তাই করো। তারপর সে মিডিয়াকে বলে আমি একজন দক্ষ আইনজীবী নিয়োগ করেছি আমার মেয়ে খুনি নয় এবং নির্দোষ তা প্রমাণ করার জন্য। সে লিসার দিকে ইঙ্গিত করে এই কথাগুলো বলে। তখন লিসাও বলে দেয় আমার একমাত্র উদ্দেশ্য হলো এই মামলার গভীরে যাওয়া, আমার উদ্দেশ্য সত্য খুঁজে বের করা। এখন অন্যদিকে আমরা দেখতে পাই পুলিশ ডিপার্টমেন্ট একটা সিমুলেশনের মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করছে পার্কিং লটে ইয়োনার সঙ্গে কি হয়েছিল, সে কিভাবে মারা যেতে পারে। মানে তারা সবাই সম্ভাব্যতা গণনা করে। তো সিমুলেশনে দেখানো হয় যে ইয়োনা পাশে দাঁড়িয়েছিল এবং তারপর একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। এই ধাক্কায় ইয়োনা দেওয়ালের সঙ্গে জোরে আঘাতপ্রাপ্ত হয়। তখন দেওয়ালে থাকা একটা বড় পেরেক ইয়োনার মাথায় ঢুকে যায়, যার ফলে তার প্রচুর রক্তপাত হয় এবং ঘটনাস্থলেই সে মারা যায়। এটা এই মুহূর্তে শুধু একটা সম্ভাবনা মাত্র, তবে শিওর নয় যে সে কিভাবে আসলে মারা গেছেন। এদিকে বেঞ্জামিনের ড্রাইভার একটা দোকানে গিয়ে শাটার খোলার চেষ্টা করে। সে শাটারটা স্পর্শ করার সাথে সাথেই শাটারে লাগানো সেন্সরটা সক্রিয় হয়ে যায়। দোকানের নিরাপত্তা ক্যামেরা চালু আছে এবং কেউ ফোনে তার লাইভ রেকর্ডিং দেখছে। এখন ড্রাইভারও বুঝতে পারে কেউ তাকে অবশ্যই ফলো করছে। তারপর বেঞ্জামিন ড্রাইভারকে কল করে জিজ্ঞেস করে তুমি কি তাকে খুঁজে পেয়েছো? ড্রাইভার বলে না, কিন্তু সে হয়তো আমার উপর নজর রাখছে। এখন তারা যে কার কথা বলছে এটা এখনো একটা রহস্য। পরের দিন আদালতে মীরার মামলা সম্পর্কে শুনানি শুরু হয়। সেখানে পাবলিক প্রসিকিউটর কিম মীরাকে জিজ্ঞেস করে সেই রাতে কি হয়েছিল। মীরা বলে আমি ইতোমধ্যেই পুলিশকে জানিয়েছি সেই রাতে আমি মাতাল ছিলাম, আমার শুধু এতটুকুই মনে আছে। তারপর আমি ইয়োনাকে টেক্সট করেছিলাম, কিন্তু আর কিছুই আমার মনে নেই। মদ্যপান করে আমি সবকিছু ভুলে গেছি। সেটা শুনে কিম একটু তাচ্ছিল্যের স্বরে বলে আচ্ছা, তাহলে তুমি কি ভুলে গেছো নাকি ভুলে যাওয়ার নাটক করছো? হতে পারে কেউ তোমাকে ভুলে যাওয়ার নাটক করতে বলেছে। তারপর প্রতিরক্ষা আইনজীবী লিসা মীরাকে জিজ্ঞেস করে সেই রাতে তুমি কতটা মদ্যপান করেছিলে সেটা আমাকে বলো। মীরা বলে কত মানে আসলে আমি অনেক বেশি মদ্যপান করেছিলাম। তখন লিসা বলে এত মদ্যপানের পর তুমি কি নিজেই তোমার গাড়ি চালাচ্ছিলে? মীরা বলে হ্যাঁ, যখনই আমি অনেক মদ্যপান করতাম তখন সাধারণত আমার ড্রাইভার আমাকে নিতে আসতো। মানে আমার না ঠিক মনে নেই যে গাড়ি আমি চালাচ্ছিলাম নাকি আমার ড্রাইভার।
দেখুন, আমি আগেই আপনাদেরকে বলেছি আমার কিছুই মনে নেই। সেটা শুনে লিসা এবার বিচারককে বলে, দেখুন ইওর অনার, মীরাকে দোষী প্রমাণ করার জন্য প্রসিকিউশনের কাছেও কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। সে শুধুমাত্র একটা মেসেজ ইওনাকে পাঠিয়েছিল। আর এই ছোট্ট একটা বার্তার উপর ভিত্তি করে আমরা কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারি না যে মীরা ইওনাকে খুন করেছে। এখন আদালতেও এই বিষয়টা নিয়ে সবাই ভাবতে শুরু করে। এটাও সম্ভব যে মীরা ইওনাকে হত্যা করেনি। আদালত শেষে কিম এবং তার দল আলোচনা করে যে মীরা ইওনাকে খুব ঘৃণা করত, এর মানে সে অবশ্যই তাকে হত্যা করেছে। কিন্তু আদালত তো এটা মেনে নেবে না যে কেউ শুধুমাত্র ঘৃণার বশে কাউকে হত্যা করতে পারে। তাই আমাদেরকে আসল কারণটা খুঁজে বের করতে হবে। এরপর কিম এটা নিয়ে ভাবতে শুরু করে যে ওই ক্লাবে কি ঘটেছিল। সেই সময় তারা নিজেদের মধ্যে অনুমান করে যে ওই রাতে মীরা ইওনাকে ক্লাবে আসতে বলেছিল এবং ইওনাও সেখানে গিয়েছিল। এখন সেখানে যাওয়ার পর তাদের মধ্যে কিছু একটা ঘটে যেটা আমরা এই মুহূর্তে জানি না। এরপর ইওনা বাড়ি ফিরে আসে, কিন্তু মীরা তার পিছু পিছু এসে ইওনাকে ফোন করে। তারপর মীরা এবং ইওনার দেখা হয় তাদের বাড়ির পার্কিং লটে, আর সেখানে মীরা ইওনাকে তার গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিন্তু ইওনাকে হত্যা করার পেছনে অবশ্যই কোনো একটা স্ট্রং মোটিভ ছিল। এখন আমাদেরকে কেবল সেই মোটিভটাই খুঁজে বের করতে হবে। কিমের দলের একজন সদস্য বলে ওঠে, তথ্য অনুযায়ী ক্লাবে মীরা এবং ইওনার মধ্যে একটা ঝগড়া হয়েছিল এবং তার সাক্ষী হিসেবে মীরার ফ্রেন্ড সেখানে উপস্থিত ছিল। তাই আমাদেরকে মীরার সেই বন্ধুকে আদালতে হাজির করতে হবে। পরদিন আদালতে মীরার সেই বন্ধু সাক্ষ্য দেয় যে হ্যাঁ, সেই রাতে ইওনা এবং মীরা ক্লাবের ওয়াশরুমে কথা বলছিল, আর তখন মীরার এই বন্ধুটা ওয়াশরুমের ভেতর থেকে সেই সবকিছু দেখতে পেয়েছিল। সেখানে মীরা বলে, তুমি সত্যি খুব বুদ্ধিমান ইওনা। তুমি কি জানো তোমার একটা ভিডিও ফাঁস হয়ে গেছে? আমি যদি আমার বাবাকে এই ভিডিওটা দেখাই তাহলে কল্পনা করো তোমার সঙ্গে কি হবে। তখন ইওনা বলে, শুধুমাত্র এই ছোট্ট জিনিসটার জন্য তুমি আমাকে এখানে ডেকেছ? তুমি এক কাজ করো, তুমি তোমার বাবাকে ভিডিওটা দেখাও। সে আমাকে কিছুই করবে না, কারণ আমি তাকে আমার সম্পর্কে সবকিছু বলেছি এবং সবকিছু জানার পরেই সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তখন মীরা বলে, সে তোমার মতো মহিলাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারে, কিন্তু আমি কখনোই তোমার মতো মহিলাকে আমার মা হিসেবে গ্রহণ করতে পারবো না। তুমি কি বুঝতে পেরেছ? ইওনা তখন রেগে গেলে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ক্লাবের বাউন্সারদেরকে এসে তাদের ঝগড়া থামাতে হয়েছিল। ঠিক সেই মুহূর্তে মীরার পোশাক থেকে একটা মুক্তা পড়ে গিয়েছিল এবং সেই মুক্তাটিও আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। এখানে প্রসিকিউশনের পক্ষ খুবই শক্তিশালী, কারণ মানুষ মনে করে যদি মীরার ইওনার সঙ্গে ঝগড়া হয়ে থাকে তাহলে সম্ভাবনা আছে মীরা ইওনাকে খুনও করতে পারে। আর শুধু এতটুকুই নয়, ইওনার ফাঁস হওয়া সেই ভিডিওটা আদালতেও চালিয়ে দেখানো হয়, যেটা দেখে বেঞ্জামিন ভীষণ হতাশ হয়। পরদিন বেঞ্জামিন কিমের সঙ্গে গিয়ে দেখা করে এবং তাকে অনুরোধ করে যে ইওনার সেই ভিডিওটা যেন সবার সামনে আর প্লে না করা হয়। তখন কিম তাকে বলে, আমি তো ভেবেছিলাম তুমি তোমার মেয়েকে বাঁচানোর জন্য আমার সাথে একটা চুক্তি করবে, কিন্তু তুমি তো তোমার মেয়ের চেয়ে তোমার মরা গার্লফ্রেন্ডের ইমেজ নিয়ে বেশি চিন্তিত। সে বলে, ঠিক আছে, আমি নিজেই সত্যটা খুঁজে বের করব, এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিসার বন্ধু তার বাড়িতে আসে। সে ইওনার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো দেখছিল। সেখানে সে বেশ কিছু ছবি দেখতে পায় যেখানে ইওনাকে স্পেসিফিক একজন লোকের সঙ্গে বারবার দেখা যায়, আর এই লোকটার নাম ছিল স্যাম। আসলে সে ইওনার অনেক বড় ফ্যান ছিল এবং এতটাই পাগল ভক্ত ছিল যে সে একবার ইওনার বাড়িতে ঢুকে গোপন ক্যামেরা স্থাপন করে। পুলিশ যখন বিষয়টা জানতে পারে তখন তারা তাকে গ্রেফতার করে, কিন্তু পরে ইওনা নিজেই পুলিশকে অনুরোধ করে বলে ও আমার ভক্ত, তাই এটা তার প্রথম ভুল মনে করে তাকে ছেড়ে দেওয়া হোক। আর এভাবেই ইওনা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে দেয়। কিন্তু এরপর থেকে স্যাম সর্বদা ইওনাকে ফলো করতে থাকে। সে যেখানেই যায় স্যামও তার পিছু পিছু যায় এবং তার ছবি আর ভিডিও করে রাখে। এটাই তার ফুল টাইম কাজ হয়ে গিয়েছিল। সেটা দেখে লিসা নিশ্চিত হয়ে যায় যে নিশ্চয়ই ওই লোকটা খুনের ব্যাপারে কিছু জানে। সেটা ভেবে লিসা তার দোকানে তার সঙ্গে দেখা করতে যায়। সেটা ছিল একটা সিসিটিভি ক্যামেরার দোকান, যেটা আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম, যখন বেঞ্জামিনের ড্রাইভার একটা লোকের দোকানের শাটার খোলার চেষ্টা করছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আসলে এটা স্যামের দোকান ছিল। এখন লিসা সেই দোকানে যায়, কিন্তু দোকানটা বন্ধ ছিল। এরপর হঠাৎ করেই দেখা যায় মোবাইল ফোনে কেউ একজন সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখছে। আসলে এইটাই স্যাম ছিল। তবে সে ফোনে কেন দেখছে এইটা এখনো সাসপেন্স। কিন্তু লিসার কাছে স্যামের নাম্বার ছিল, তাই সে তাকে ফোন করে, কিন্তু স্যাম কলটা রিসিভ করে না। লিসা তার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। দেখতে দেখতে রাত হয়ে যায়, কিন্তু সে আসে না।
ইতোমধ্যেই বেঞ্জামিনের ড্রাইভারও সেখানে আসে, কিন্তু লিসাকে দেখে সে গাড়ির ভেতরে লুকিয়ে থাকে। এদিকে লিসা এত রাতে এখানে অপেক্ষা করতে চায় না এবং সে তার গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। এরপরেই বেঞ্জামিনের ড্রাইভার গাড়িটা টপ গিয়ারে রেখে সোজা সেই দোকানের মধ্যে গাড়ি চালিয়ে দেয়। ততক্ষণে অবশ্য লিসাও খুব একটা দূরে যায়নি, তাই সেও এই ঘটনাটা দেখে ফেলে এবং এতে করে তার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওদিকে তার মধ্যেই দোকানের ভেতরে ড্রাইভার কিছু খুঁজতে শুরু করে। সেখানে একটা ফ্রিজে অদ্ভুত তালা লাগানো থাকে, তাই ড্রাইভার দরজাটা ভেঙে ফেলে এবং তারপর সেখানে দেখতে পায় এটা কোনো ফ্রিজ নয়, ভেতরে বেশ কয়েকটা হার্ড ডিস্ক আছে। সে ওই হার্ড ডিস্কগুলো একটা ব্যাগে ভরে পুলিশ আসার আগেই সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার চলে যাওয়ার আগেই সেখানে পুলিশ চলে আসে। ড্রাইভার চায় না হার্ড ডিস্কগুলো পুলিশের হাতে পড়ুক, তাই সে হার্ড ডিস্ক ভর্তি ব্যাগটা সেখান থেকে ছুঁড়ে ফেলে দেয় এবং পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে। তারা চলে যাওয়ার পর লিসা দোকানে আসে এবং ড্রাইভারের গাড়িটা পরীক্ষা করে, কারণ সে বুঝতে পারে না গাড়িটা কিভাবে এই দোকানের ভেতর ঢুকলো এবং কেন, সেটাই ভাবতে থাকে লিসা। তারপর সে হার্ড ডিস্ক ভর্তি ব্যাগটা দেখতে পায় এবং তার সঙ্গে করে বাড়িতে নিয়ে যায়। এদিকে থানায় নিয়ে গিয়ে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হয়, তুমি দোকানে কেন ঢুকলে? ড্রাইভার বলে, স্যার আমি ইচ্ছাকৃত কাজটা করিনি, আমার গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়েছিল, তাই আমি টেনশনে গাড়িটা দোকানের দিকে নিলাম এবং সোজা দোকানের ভেতর ঢুকে পড়লাম। এটা বলেই সে বেঁচে যায়। কিন্তু এখন স্যাম তার দোকানে আসে এবং দোকানের অবস্থা দেখে সে তৎক্ষণাৎ ফ্রিজ খুলে দেয়, কিন্তু ভেতরে কোনো হার্ড ডিস্ক না পেয়ে সে অবাক হয়ে যায়। তবে বেঞ্জামিন সেখানেই বসে আছে। সে জিজ্ঞেস করে, তাহলে তুমি তালা ভেঙেছ এবং সব জিনিসপত্র চুরি করে ফেলেছ? তখন বেঞ্জামিন বলে, আমি যদি এগুলো চুরি করতাম তাহলে কি আমি এখন এখানে বসে থাকতাম? আমি জানি না তোমার কোন জিনিস চুরি হয়েছে, কিন্তু আমি জানি তোমার কাছে সেই ফুটেজগুলো আছে যেখানে ইওনার হত্যা হয়েছে। তার গাড়ির পার্কিং লটের কাছে যে কন্ট্রোল রুমটা ছিল সেটা সম্পূর্ণ পুড়ে গেছে। আমি জানি তুমি এই সবকিছু করেছ, কিন্তু আমি শুধুমাত্র ইওনার খুনের ফুটেজগুলোই চাই। তুমি যত টাকা চাও আমি দেব, কিন্তু সেই ভিডিও ফুটেজটা আমাকে দাও। অন্যদিকে লিসা আর তার বন্ধু একে একে হার্ড ডিস্কগুলো চেক করতে শুরু করে। সেখানে শুধুমাত্র ইওনার ভিডিও ছিল যেগুলো স্যাম রেকর্ড করেছিল, আর এখানে একটা হার্ড ডিস্কের মধ্যে খুনের দিনের পার্কিং লটে থাকা একটা ভিডিও আছে, কিন্তু সেখানে হত্যার কোনো ফুটেজ নেই। এখানে স্যাম এবং বেঞ্জামিন ইওনার বাসায় যায়। স্যাম বলে, ঠিক আছে, আমি তোমার হেল্প করতে রাজি আছি, কিন্তু আমার কিছু শর্ত আছে। এটা বলেই সে ইওনার বিছানায় শুয়ে পড়ে এবং ইওনার ড্রেস থেকে তার সুগন্ধ নিতে থাকে, আর সেই সাথে বলে, আসলে ইওনার শেষ একটা অ্যালবাম ছিল যা এখনো প্রকাশিত হয়নি, সেই অ্যালবামটা আমাকে এনে দিতে হবে। এই অ্যালবামটা শুধু আমি শুনব, তাই তুমি এই অ্যালবাম কোথাও প্রকাশ করবে না। যদি তুমি এই শর্তে রাজি হও তাহলে আমাকে বলতে পারো। বেঞ্জামিন বলে, আমি তোমার সমস্ত শর্ত মেনে নিতে প্রস্তুত, আমার কেবল ওই খুনের ফুটেজটা দরকার। তখন স্যাম বলে, আমি ইওনার জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত, আমি তার এত বড় ভক্ত যে আমি তার খুনিকেও হত্যা করতে পারি। এটা বলেই সে সেখান থেকে চলে যায়, আর তার এমন অদ্ভুত ব্যবহার দেখে বেঞ্জামিন বিরক্ত হয়ে ওঠে। এর পরের সিনে আমরা দেখতে পাই মামলার বিচার বেশ কয়েকদিন ধরে চলতে থাকে যতক্ষণ না খুনের ফুটেজ পাওয়া যায়। আসলে খুনিকে খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ একদিন বেঞ্জামিন লিসাকে একটা চিঠি পাঠায়, যেখানে বলা হয়, আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজে থাইল্যান্ড যেতে হবে, আমি চলে যাচ্ছি, তবে 4-5 দিনের মধ্যে ফিরে আসব। ব্যাপারটায় নিশার মনে একটু খটকা লাগে। সে এখন বেঞ্জামিনকে সন্দেহ করতে শুরু করে, কারণ তার মেয়ে জীবন মৃত্যুর ঝুঁকির মুখে, আর এই লোকটা কিনা এখন থাইল্যান্ড চলে যাচ্ছে। তবে এরপর আমরা বেঞ্জামিনকে দেখতে পাই, সে থাইল্যান্ডে গিয়েছে ঠিকই, কিন্তু তাকে দেখে খুব দুঃখী মনে হচ্ছে। সে একটা ক্লাবে গিয়ে তার সময় কাটাচ্ছে। 5 দিন কাটিয়ে বেঞ্জামিন দক্ষিণ কোরিয়ায় ফিরে আসে। এদিকে লিসা একটা বারে ড্রিঙ্কস করছে। এখানে তাকে কিমের সঙ্গে বসে থাকতে দেখা যায়। তারা বেশ ভালো বন্ধু বলে মনে হচ্ছে। তো কিম তাকে বলে, আমি বেঞ্জামিনকে খুব ভালো করেই চিনি, তুমি এই মামলাটা ছেড়ে দাও। ওই লোক একজন 1 নাম্বার প্রতারক, তার বিরুদ্ধে ইতোমধ্যে বেশ কয়েকটা মামলা রয়েছে, কিন্তু প্রত্যেকটা মামলা থেকেই সে পার পেয়ে যায়। আর এবার তো সে একেবারে লিমিট ক্রস করে ফেলেছে। তার মেয়ে জেলে পচে মরছে, কিন্তু লোকটার তার জন্য কোনো চিন্তাই নেই। উল্টো আমাকে বলে, দয়া করে ইউনার ভিডিওটা জনসম্মুখে চালাবেন না। সে তার মেয়ের জন্য চিন্তিত নয়, অথচ সে তার মৃত বান্ধবীকে নিয়ে চিন্তিত। এটা শোনার পর লিসা নিশ্চিত হয়ে যায় যে বেঞ্জামিন নিশ্চয়ই কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত। কিম চলে যাওয়ার পর বেঞ্জামিন সেখানে আসে এবং লিসাকে কিছু কথা বলে। এখন বেঞ্জামিন লিসাকে ঠিক কি কথা বলেছিল এটা সাসপেন্স থেকে যায়। এদিকে কিমকে স্যাম ফোন করে জানায় যে ইওনার মার্ডারের ফুটেজটা তার কাছেই আছে। সে জানে পার্কিং লটে কে তাকে হত্যা করেছে।
অন্যদিকে লিসার বন্ধু হার্ডিক্সে কিছু ফুটেজ খুঁজে পায়, যেখানে ইয়োনা এবং বেঞ্জামিনের ড্রাইভারের ঝগড়া চলছিল। এমনকি সে ইয়োনাকে আঘাত করার চেষ্টাও করেছিল। এটা দেখে লিসা একেবারে হতবাক হয়ে যায়। আর এখানেই গল্পটা একটা নতুন মোড় নেয়। পরবর্তী শুনানিতে লিসা বেঞ্জামিনের ড্রাইভারকে জিজ্ঞেস করে যে, তুমি কি ইয়োনার পার্কিং লটে গিয়েছিলে? শুধুমাত্র হ্যাঁ বা নাতে উত্তর দাও। সে হ্যাঁ বলে। সেই সাথে আরও বলে যে, প্রথমে আমি ইয়োনার লাশটা দেখেছিলাম এবং আমি অ্যাম্বুলেন্সে ফোন করেছি। তখন লিসা বলে, তুমি দারুণ কাজ করেছ, কিন্তু আমাকে এটা বলো, তোমার আর ইয়োনার মধ্যে কোনো সমস্যা ছিল? সে বলে ওঠে, না না, কোনো সমস্যা ছিল না। লিসা বলে, মিথ্যা বলো না, কারণ তুমি ইয়োনাকে কিছু একটা নিয়ে হুমকি দিয়েছিলে, আর আমাদের কাছে সেটার ফুটেজ আছে। তাছাড়া মীরা ওই দিন অনেক মদ্যপান করেছিল, তাই এটা কখনোই হতে পারে না যে সে ওই অবস্থায় গাড়ি চালাবে। আমি শিওর তুমিই গাড়ি চালাচ্ছিলে, আর তুমি ইয়োনাকে ধাক্কা দিয়ে তাকে হত্যা করেছিলে। সেটা শুনে ড্রাইভার বলে ওঠে, ইয়োনাকে হত্যা করে আমার কি লাভ? আর তখনই আমরা জানতে পারি বেঞ্জামিন সেদিন বারে লিসাকে কি বলেছিল। বেঞ্জামিন বলেছিল সে ইয়োনাকে একটা খুব দামি হীরার ঘড়ি গিফট করেছিল, সেটা হারিয়ে গেছে। হয়তো চোর সেটা একটা বড় দোকানে বিক্রি করার চেষ্টা করেছিল, কিন্তু দোকানের মালিক বেঞ্জামিনকে চিনত, তাই সে তৎক্ষণাৎ বেঞ্জামিনকে জানিয়েছিল তার কেনা ঘড়িটা কেউ বিক্রি করার চেষ্টা করছে। এখন এই সমস্ত বিষয় মাথায় রেখে লিসা বলে, তুমি নিশ্চয়ই ইয়োনার ঘড়ি চুরি করেছ, আর যখন তুমি সেটা বিক্রি করার চেষ্টা করেছ তখন ইয়োনা জানতে পেরেছিল যে তুমিই চোর, আর তাই তুমি বেঞ্জামিনকে কিছু না বলার জন্য হুমকি দিয়েছিলে তাকে, কিন্তু সে শুনতে চায়নি, তাই তুমি গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে তাকে মেরে ফেলেছ। বলো, আমি কি সত্যি কথা বলছি? এতে ড্রাইভার রেগে গিয়ে চিৎকার করে বলে, হ্যাঁ, আমি তাকে মেরে ফেলেছি। বিচারক তখন তার ফাইনাল ডিসিশন শোনাতেই যাবে, কিন্তু কিম বলে ওঠে, ইয়োর অনার, ড্রাইভারকে দোষ দেওয়াটা উচিত হবে না। আমরা এই দেশে এমন অনেক ঘটনা দেখেছি যেখানে বড় বড় লোকেরা একজন পারিবারিক খুনিকে বাঁচাতে ড্রাইভারকে বলির পাঠা বানিয়ে ব্যবহার করে, এবং বেঞ্জামিনও সেই একই কাজ করেছে। বেঞ্জামিন তার মেয়েকে বাঁচাতে ড্রাইভারকে ব্যবহার করেছে, আর ড্রাইভারও বেশ ভালো অ্যাক্টিং করছে। আমরা আসল খুনিকে তখনই খুঁজে পাবো যখন পার্কিং লটের আসল সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পারবো। তখন বিচারক বলেন, কিন্তু আমরা ফুটেজটা পাবো কোথায়? কন্ট্রোল রুম তো সম্পূর্ণরূপে পুড়ে গেছে। তখন কিম বলে, ফুটেজ আছে ইয়োর অনার। ইয়োনার এক বড় ফ্যান আছে, তার কাছেই ফুটেজ আছে এবং শীঘ্রই সে এখানে নিয়ে আসবে। এটা শুনে ড্রাইভার এবং বেঞ্জামিন দুজনেই অবাক হয়ে যায়। স্যাম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই কোর্ট মুলতবি করা হয়। এই সময় বেঞ্জামিন লিসাকে বলে, এখানে কি হচ্ছে? লিসা বলে, আমি একটা হার্ড ডিস্ক খুঁজে পেয়েছি যাতে বেশ কয়েকটা ভিডিও ফুটেজ রয়েছে, এবং সেখানকার একটা ফুটেজে ড্রাইভার ইয়োনাকে মারছিল সেটা দেখা গেছে। তখন বেঞ্জামিন বলে ওঠে, আরে আমি এটার কথা বলছি না, ভিডিও ফুটেজ বহনকারী ওই লোকটাকে, তার নাম বলো। যদি সে আদালতে ফুটেজটা উপস্থাপন করে তাহলে আমি সমস্যায় পড়ে যাব, আমাকে তাকে যে কোনো উপায়ে থামাতে হবে। এভাবে সে অনেক টেনশনের সঙ্গে কথা বলতে থাকে, তবে লিসা সেটার কারণ বুঝতে পারছে না। বেঞ্জামিন তৎক্ষণাৎ পার্কিং লটের দিকে চলে যায়। সেখানে স্যাম এসে পৌঁছানো মাত্রই বেঞ্জামিন তাকে আঘাত করে বলে, আমি তোমাকে বলেছিলাম ফুটেজটা কখনোই কারো হাতে দেবে না, আমি তোমাকে টাকাও দিতে রাজি হলাম, তাহলে তুমি এটা আদালতে নিয়ে এসেছো কেন? সে বলে, শোনো, আমি ইয়োনার একজন সত্যিকারের ভক্ত, আমি তার খুনিকে পালাতে দেব না। এই কথা বলে সে কোর্টে প্রবেশ করতেই যাবে, তখনই বেঞ্জামিন এবং তার লোকেরা মিলে তাকে ধরে ফেলে। কিন্তু ততক্ষণে স্যাম সেই ফুটেজের পেনড্রাইভটা লিসার দিকে ছুঁড়ে ফেলে দেয়, আর লিসাও সেটা ধরে ফেলে। কিন্তু বেঞ্জামিন বলে, আমাকে ওই পেনড্রাইভটা দাও। লিসা বলে, এই ফুটেজটা প্রমাণ করবে গাড়ি সেই দিন ওই ড্রাইভার চালিয়েছিল, আপনার মেয়ে নয়। এটা প্রমাণ হয়ে যাবে যে ওই ড্রাইভারই ইয়োনাকে ধাক্কা দিয়ে হত্যা করেছে, আর আমি তাকে আদালতে হাজির করব যাতে আপনার মেয়ে রক্ষা পায় এবং ড্রাইভার জেলে চলে যায়। আপনি তো এটাই চাইছিলেন। তখন বেঞ্জামিন বলে, সেটা আমি দেখে নেব। এটা বলে সে পেনড্রাইভটা লিসার হাত থেকে কেড়ে নেয় এবং সে নিজেই আদালতে চলে যায়। শুধু তাই নয়, বেঞ্জামিনের লোকেরা স্যামকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়, তাই সে আদালতে প্রবেশ করতে পারে না। আর এখন যেহেতু স্যাম আদালতে আসেনি, তাই বিচারক সিদ্ধান্ত নেয় ফাইনাল হিয়ারিং অন্য একদিন অনুষ্ঠিত হবে। কিন্তু লিসা তো একজন অত্যন্ত সৎ আইনজীবী, তাই সে কিমকে পার্কিং লটে যা হয়েছিল তার সবকিছু বলে দেয়। কিম এখন আদালতে পার্কিং লটের সেই ফুটেজটা দেখায়, যা স্পষ্টভাবে প্রমাণ করে দেয় যে পেনড্রাইভটা স্যাম এনেছিল, কিন্তু বেঞ্জামিন এবং তার লোকেরা তাকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, আর বেঞ্জামিন লিজার কাছ থেকে ওই পেনড্রাইভটা কেড়ে নিয়েছে। তখন বিচারক বেঞ্জামিনকে বলে, আমরা জানি ফুটেজ সম্বলিত ওই পেনড্রাইভটা আপনার কাছেই রয়েছে, তাই সেটা আদালতকে দিয়ে দিন।
অন্য কোনো বিকল্প না থাকায় বেঞ্জামিন ওই পেনড্রাইভটা হস্তান্তর করতে বাধ্য হয়। এখন শুধু সময়ের অপেক্ষা। সবাই জেনে যাবে পার্কিং লটে সেদিন কি হয়েছিল। এরপর সেই ফুটেজটা চালু করা হয়। সেখানে ইয়োনাকে পার্কিং লটে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তখন একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয় এবং সে উড়ে গিয়ে দেওয়ালে আঘাত পায়। কিন্তু তার মাথাটা দেওয়ালের পেরেকে আঘাত করেনি এবং সে তখনও মারা যায়নি। সে শুধু পড়ে যায় এবং সামান্য আঘাত পায়। আর তারপর গাড়ি চালক লোকটা সিট থেকে নেমে আসে। আর সেই লোকটা আর কেউ নয়, বেঞ্জামিন নিজেই ছিল। সে ইচ্ছাকৃতভাবে ইয়োনার মাথা পেরেকে আঘাত করেন এবং তাকে প্রচণ্ডভাবে কষ্ট দিয়ে মেরে ফেলে। তারপর একটা মেয়ে যাত্রী আসন থেকে নিচে নেমে আসেন। বেঞ্জামিন তখন চিৎকার করে বলে, চুপচাপ ভেতরে ঢুকে পড়ো মীরা, না হলে তুমি বিপদে পড়বে। এটা স্পষ্ট যে মীরা বা ড্রাইভার কেউই সেই রাতে গাড়ি চালাচ্ছিল না, বরং বেঞ্জামিন নিজেই গাড়িটা চালাচ্ছিল এবং সে ইচ্ছাকৃতভাবে ইয়োনাকে গাড়ি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। এই সব দেখে মীরার মাথা ঘুরে যায় এবং সে কোর্টরুমের মধ্যেই অজ্ঞান হয়ে যায়। এখন আর কোনো সন্দেহ নেই যে বেঞ্জামিনই ছিল আসল খুনি। তখন কিম বলে, আমি অনুমান করতে পারছি কেন তুমি এই খুনটা করেছ। কারণ সেই রাতে ইয়োনার একটা ভিডিও ফাঁস হয়ে যায় যেখানে সে অন্য একজনের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছিল। আর ইয়োনা মীরাকে বলেছিল যে তোমার বাবা আমার সম্পর্কে সবকিছুই জানে এবং তবুও সে আমাকে বিয়ে করবে। কিন্তু সত্যিটা হলো ইয়োনা কখনোই তোমাকে নিজের সম্পর্কে কিছুই বলেনি। আর তুমিও সেই রাতেই জানতে পেরেছিলে ইয়োনা অন্য কারোর সঙ্গে খারাপ কাজ করেছিল। আর এই বিষয়টা সে তোমার কাছ থেকে লুকিয়েছিল। হয়তো তুমি এই বিষয়টা সহ্য করতে পারোনি আর তাই ইয়োনাকে হত্যা করেছ। কি তাই না? বেঞ্জামিনের মুখ থেকে তখন একটা শব্দ উচ্চারিত হয় না। সে চুপচাপ পুলিশের কাছে আত্মসমর্পণ করে আর এভাবেই মামলাটা শেষ হয়ে যায়। পরবর্তী দৃশ্যে লিসা কিমকে অভিনন্দন জানায়। সে বলে, আচ্ছা, তো তুমি অবশেষে এই মামলাটা জিতেই গেলে। তখন কিম বলে, ঠাট্টা করো না লিসা, আমি কোথায় জিতলাম? কেস তো তুমি জিতেছ। হ্যাঁ, এটা ঠিক যে কোর্টরুমের আর্গুমেন্টে আমি জিতেছি, কিন্তু তুমি একজন আইনজীবী হিসেবে জিতেছ। যদিও সে তোমার মক্কেল ছিল, কিন্তু তবুও তুমি ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়েছিলে এবং তুমি আমাকে সাহায্য করেছিলে। যদি তুমি না থাকতে তাহলে আসল অপরাধীকে কখনোই শাস্তি দেওয়া যেত না। তারপর একদিন বেঞ্জামিনের একজন লোক লিসার সঙ্গে দেখা করতে আসে এবং বাইরে থেকে বলে বেঞ্জামিন চায় আপনি তার কেসটা লড়েন। আর সেখানেই কিছু ফাইল রেখে চলে যায়। লিসাও সেই ফাইলটা উঠিয়ে নেয় এবং পরের দিন সে তার মক্কেল বেঞ্জামিনের সঙ্গে দেখা করতে যায়। সে বলে, ইয়োনার খুনের মামলায় আপনি কিন্তু শুরু থেকে আমাকে মিথ্যে ছাড়া আর কিছুই বলেননি। তারপরেও কিন্তু আমি সত্যিটা জানতে পেরেছি এবং আপনাকে জেলে পাঠিয়েছি। কিন্তু তবুও আপনি আমাকে আপনার আর আপনার মেয়ের আইনজীবী হিসেবে কেন বেছে নিয়েছিলেন? বেঞ্জামিন তখন কোনোই উত্তর দেয় না, শুধু তাকে ধন্যবাদ জানায়। অন্যদিকে বেঞ্জামিনের ড্রাইভার মীরাকে একটা ফ্ল্যাটে নিয়ে যায়। সে বলে, আজ থেকে তোমাকে এখানেই থাকতে হবে। তোমার যা কিছু প্রয়োজন এখানে আছে, তবে তোমাকে নিজেই রান্না করতে হবে এবং খেতে হবে। আর তোমার সমস্ত কাজ তোমাকে নিজেই করতে হবে। তোমার খাবারের খরচটা প্রতি মাসে তোমাকে পাঠানো হবে। এই বলে সে চলেই যাবে। তখনই মীরা তাকে জিজ্ঞেস করে, 1 মিনিট, এটা কি সত্যি যে বাবা ইউনাকে মেরে ফেলেছে? ড্রাইভার অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কেন জিজ্ঞেস করছো? মীরা তখন বলে, এজন্যই জিজ্ঞেস করছি কারণ সেই দিন সিসিটিভি ফুটেজে যাত্রী সিট থেকে যে নেমেছিল সে আমি ছিলাম না, অন্য কেউ ছিল। তাই দয়া করে আমাকে সত্যিটা বলো যে কি হয়েছে। তারপর ড্রাইভার তাকে একটা ফোন দেয়। মীরা কিছুই বুঝে উঠতে পারে না এবং লিসাও কিছু বুঝতে পারে না। সে লিসার সঙ্গে দেখা করতে যায় এবং তারপর তারা একসঙ্গে ফোনটা চালু করে। সেখানে কেবল একটা ছবি আছে। এটা একটা গুদামের ছবি বলে মনে হচ্ছিল। তারা উভয়ই ওই লোকেশন চেক করে দেখে এটার লোকেশন থাইল্যান্ডে। তখন লিসা থাইল্যান্ডে যায় যেখানে সঠিক গুদামটা সে খুঁজে পায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা তালাবদ্ধ ছিল। আসলে সেদিন ড্রাইভার মীরাকে যে ফোনটা দিয়েছিল তার পেছনে একটা চাবি আছে, যেটা ব্যবহার করে তারা তালা খুলে দুজনেই ভেতরে যায়। এটা অনেক বড় একটা জায়গা। কিন্তু হঠাৎ মীরা জোরে জোরে কাঁদতে শুরু করে। শুধু তাই নয়, লিসাও সম্পূর্ণ অবাক হয়ে যায় এবং মীরাকে শান্ত করে সে বলে, আমাদের তোমার বাবার সঙ্গে তাৎক্ষণিকভাবে দেখা করতে হবে। তারা তৎক্ষণাৎ দক্ষিণ কোরিয়ায় ফিরে আসে এবং বেঞ্জামিনের সঙ্গে দেখা করতে জেলে যায়। মীরা একাই তার বাবার সঙ্গে দেখা করে। তাদের মাঝখানে একটা কাচের দেওয়াল আছে। মীরা কাঁদছে আর বলছে, বাবা, তুমি এটা কেন করলে? তখন বেঞ্জামিন বলে, তোমার বাবার অনেক টাকা আছে, অনেক মূল্যবান জিনিস আছে, কিন্তু আমার জীবনে যদি এমন কেউ থেকে থাকে যার জীবন এই সব কিছুর চেয়েও মূল্যবান, সেটা হচ্ছ তুমি। তোমার জন্য আমি সবকিছু করতে রাজি। আমি যে কোনো সীমা অতিক্রম করতে পারি। তখন মীরা বলে, দয়া করে এটা করো না বাবা, আমাকে ছেড়ে যেও না।
কিন্তু বেঞ্জামিন উঠে দাঁড়ায় এবং বলে, কেঁদো না, আমি চাই তুমি সবসময় খুশি থাকো। আর যদি আমার জন্য কিছু করতে চাও তাহলে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে এসো। এই বলে বেঞ্জামিন চলে যায়। কিন্তু এখানে হচ্ছেটা কি, তার উত্তর তোমরা এখন জানতে পারবে। এখানে এমন একটা মোড় আছে যেটা আমরা কখনো কল্পনাও করিনি। আসলে স্যাম সেদিন বেঞ্জামিনকে হত্যার আসল ফুটেজ দেখিয়েছে। মীরা সেদিন পার্কিং লট থেকে বেরিয়ে এসে ইউনাকে ধাক্কা দেয়, যার ফলে তার মৃত্যু হয়। হ্যাঁ, এটা একটা দুর্ঘটনা ছিল, কারণ মীরা ওই সময় নেশার ঘোরে গাড়ি চালাচ্ছিল। তবে এটা দেখে বেঞ্জামিন অনেক ভেঙে পড়ে। একদিকে ইউনা, যাকে সে খুব ভালোবাসত, সে মারা গিয়েছিল, আর অন্যদিকে তার নিজের মেয়ে, সে জেলে যাবে। তখন বেঞ্জামিন সিদ্ধান্ত নেয় সে যে কোনো মূল্যে তার মেয়েকে বাঁচাবে। সে একটা মাস্টার প্ল্যান তৈরি করে। একজন বিশিষ্ট আইনজীবী নিয়োগের পরিবর্তে সে লিসাকে নিয়োগ করে, যে কিনা তার মামলাটাকে সততার সঙ্গে তদন্ত করবে। বেঞ্জামিন তার কাজে একেবারেই হস্তক্ষেপ করে না, যাতে মামলার কার্যক্রম সবার কাছে একদম নর্মাল লাগে। কিন্তু সে লিসাকে তার পরিকল্পনা সম্পর্কে কিছুই জানায় না। স্যাম সেই ভিডিও ফুটেজটা বেঞ্জামিনকে দিয়েছিল, কিন্তু যদি সেটা কেউ দেখে ফেলে তাহলে তো মীরাকে জেলে পাঠানো হতো। তোমাদের অবশ্যই মনে আছে মামলার বিচারের সময় বেঞ্জামিন 5 দিনের জন্য থাইল্যান্ডে গিয়েছিল। আসল টুইস্ট এই থাইল্যান্ডেই ছিল। বেঞ্জামিনের টাকার কোনো অভাব ছিল না, তাই সে থাইল্যান্ডে গিয়ে একটা বিশাল গোডাউন ভাড়া করে সেখানে একটা পার্কিং লট স্থাপন করে, ঠিক ইয়োনার বাড়ির পার্কিং লটের মতো। এমনকি গাড়িগুলোও ঠিক একইভাবে সাজানো হয়েছিল যেমনটা আগের পার্কিং লটে ছিল। শুধু তাই নয়, ক্যামেরার অ্যাঙ্গেল এবং সবকিছু আগের পার্কিং লটের মতো করেই সেট করা হয়েছিল। আর সেই সাথে মীরা এবং ইয়োনার মতো দেখতে দুটো মেয়েকেও সাজানো হয়েছিল। তারপর আসল পার্কিং লটে ঘটে যাওয়া দুর্ঘটনার মতোই একটা সুপরিকল্পিত নকল দুর্ঘটনা সাজানো হয়, যেখানে বেঞ্জামিন নিজেকে খুনি হিসেবে তুলে ধরে এবং এই পুরো ঘটনাটা খুনের মতো করেই তুলে ধরা হয়। সে চালকের আসন থেকে উঠে মহিলার মাথা দেওয়ালে ঠুকে দেওয়ার ভান করে, যাতে ক্যামেরায় সেই বিষয়টা স্পষ্টভাবে ধরা পড়ে। এভাবেই একটা জাল ভিডিও তৈরি করা হয়েছিল। তবে এখন যদি এটা সরাসরি আদালতে দেওয়া হতো তাহলে সবার মনে সন্দেহ জাগত, আর তাতে হয়তো মামলাটা আরও জটিল হয়ে পড়ত। তাই বেঞ্জামিন স্যামকে এই জাল ফুটেজটা দিয়েছিল এবং কিমকে ফোন করে বলতে বলেছিল যে তার কাছে হত্যার ফুটেজ আছে। অর্থাৎ বেঞ্জামিন স্যামকে যা বলেছিল সে তাই করেছে। লিসাকে একটু বিভ্রান্ত করার জন্য কিছু ফুটেজ তৈরি করা হয়েছিল। এতে মনে হচ্ছিল যে ড্রাইভার এবং ইয়োনা তর্ক করছেন, আর সম্ভবত সেই কারণেই ড্রাইভার ইয়োনাকে হত্যা করেছে। এর একটাই উদ্দেশ্য ছিল যে মামলাটাকে আরো বেশি জটিল করে তোলা। তারপর বেঞ্জামিনের পরিকল্পনা অনুসারে স্যাম আদালতে এলো এবং তার আগমনের খবর পেয়ে বেঞ্জামিন নার্ভাস হওয়ার অ্যাক্টিং করতে শুরু করলো, যাতে সবকিছু একেবারেই ন্যাচারাল মনে হয়। কিন্তু সত্যিটা হলো সেদিন সে ইচ্ছাকৃতভাবেই স্যামকে আটকানোর ভান করেছিল। সে স্যামকে মারার ভান করে লিসার কাছ থেকে পেনড্রাইভটা ছিনিয়ে নিয়েছিল, আর এই সবকিছুই ছিল তার সাজানো নাটকের অংশ। সে খুব ভালো করে জানতো যে লিসা খুব সৎ একটা মানুষ, তাই সে অবশ্যই কিমকে বলবে যে বেঞ্জামিনের কাছে ওই পেনড্রাইভটা আছে। তার কাছে ভিডিও ফুটেজের পেনড্রাইভ ছিল। সে জানতো কোর্টের পার্কিং লটের ফুটেজ সেখানে থাকবে, আর সে সন্দেহ করবে যে বেঞ্জামিনের খুনের সঙ্গে কোনো না কোনো যোগসূত্র অবশ্যই আছে, আর সেই কারণেই সে পেনড্রাইভটা লুকিয়ে রেখেছিল। মোট কথা, এই সব কিছুই ছিল তার পরিকল্পনা, এবং শেষ পর্যন্ত তার সেই মাস্টার প্ল্যান সম্পূর্ণভাবে সফল হয়েছিল। অর্থাৎ সে তার মেয়ের জীবন বাঁচাতে সফল হয়েছিল এবং সে তার কর্মের পরিণতি ভোগ করতেও প্রস্তুত ছিল। সবকিছু জানার পর মীরা এই যন্ত্রণা সহ্য করতে পারছিল না। সে অনেক কেঁদেছিল। এদিকে বেচারি লিসা একজন সৎ আইনজীবী। সে জানে যে বেঞ্জামিন খুনি নয়, তবুও মীরার বাবা তার মেয়েকে বাঁচানোর প্রচেষ্টা সে বুঝতে পারে, এবং সেই কারণেই সে এই সত্যটা শেষ পর্যন্ত পৃথিবীর কাছ থেকে গোপন রাখার সিদ্ধান্ত নেয়। আর এর সাথে সাথেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।